এই যে রাতে বেলুন কি করবেন? এগুলো বেলুন নয়, প্রোটেকশন। জান্নাত প্রোটেকশন শব্দটা উচ্চারণ করতে না পেরে রায়ানকে বলে, এটা কি আবার? বাসর ঘরে তো অনেক বেলুন আছে, আবার এটা ফুলানো লাগবো না, দেন আমারে বালিশের নিচে রাইখা দেই, সকালে কোনো বাচ্চা এলে তারে দিয়া দিবনি। রায়ান কিছুটা বিরক্তি নিয়ে জান্নাতকে বলে, এই তুই কি পাগল? এগুলো কোনো সাধারণ বেলুন নয়, দেখতে তো মনে হচ্ছে অনেক বড়, তবুও দেখছি কিছুই জানো না। আমারে আপনি বকা দিলে আমি কিন্তু আম্মুকে বলে দেব। ধরসাই, কেন যে গ্রামের মেয়েটাকে বিয়ে করলাম কিছুই জানি না দেখছি। তা বাবু, তোমার বয়স কত? এই, আমারে বাবু বললেন কেন? আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, বুঝলেন? সেটা বোঝা হয়ে গেছে আমার। দেখি মাছ থেকে ওই পাশে চেপে যাও, ঘুমাবো আমি। ও মা, ঘুমাবেন কেন? বাসর করবেন না? আজ আমার তো আদর করতে ইচ্ছে করছে আপনাকে। না না, আমার কোনো ইচ্ছা নেই তোমার মতো খ্যাত মেয়ের সাথে বাসর করার। আজ পর্যন্ত প্রোটেকশনও চেনো না, সেই নাকি করবে বাসর। রাইয়ানের কথা শুনে জান্নাত ঘুমটা ভালোভাবে নিচে ফেলে দিয়ে তাকায় রাইয়ানের দিকে, রাইয়ানও তাকায় জান্নাতের দিকে। তারপর জান্নাত বলতে শুরু করে, আচ্ছা বলেন তো বর আমার, আপনার কি কোনো বয়ফ্রেন্ড ছিল যে আপনাকে বারবার বিভিন্ন হোটেলে বা গ্রামের পাটক্ষেতটা চিনিয়ে দিবে? সেখানে আপনার বয়ফ্রেন্ড আপনার শরীরে খারাপভাবে স্পর্শ করবে, বিয়ের আগে আপনার সতীত্ব নষ্ট করবে? রাইয়ান কি বলবে ভেবে পায় না। ওর থেকে কম করে হলেও জান্নাত 6 বছরের ছোট। রাইয়ানকে মাথা নিচু করে থাকতে দেখে জান্নাত আবারও বলে, জানেন, আমি গ্রামের খ্যাত মেয়ে হলেও শহরের মেয়েদের চেয়ে শত শত গুণ ভালো রয়েছি, কারণ শহরের মেয়ের মতো বুক খোলা রেখে আমি কখনোই চলিনি। তারা এসব অশ্লীল কাজ করে স্মার্ট হয়, কিন্তু আমি আমার শরীর মনকে সতীত্বের পাহাড়ে আগলে রেখেছিলাম আমার স্বামীর জন্য। আপনি কি জানেন, আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছেন একটা মেয়ের সবচেয়ে বড় অলংকার হলো তার লজ্জা আর সতীত্ব। আমি আজীবন সেটা আগলে রেখেছি। কিন্তু আপনি তো প্রথম রাতেই আমাকে অপমান করলেন। আমি কালো বলে, আমি গাইয়া বলে আপনি আমাকে অবহেলা করছেন। জান্নাতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। রাইয়ালের বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে সে ভুল করেছে। বন্ধুদের টিটকারি আর নিজের মিথ্যা অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। সে আসলে জান্নাতের মতো একটি নির্মল সাদাসিধে মনের মেয়ের মূল্য বুঝতে পারেনি। সে ধীরে ধীরে জান্নাতের হাত চেপে ধরে। জান্নাত কেঁপে ওঠে। রাইয়ান কাপা কাপা গলায় বলে, জানু, জান্নাত প্লিজ, আমাকে আর লজ্জা দিও না। আমি সত্যি বলছি, আমি ভুল ছিলাম, একটা পাগলামি করেছি। তোকে জিজ্ঞেস না করেই, তোকে না বুঝেই শুধু তোর রং দেখে একটা ধারণা বানিয়ে নিয়েছিলাম। প্লিজ আমার কথায় রেগে যেও না। আর ওই প্যাকেটগুলো আমি নিয়ে আসিনি, আসলে ওগুলো আমার বন্ধুরা। ওরা বাক্সটা আমার হাতে গুজে দিয়ে টিটকারি মেরে বলেছিল, বর, বাসর রাতের জন্য বিশেষ উপহার। আমি ওসবের কি যে মানে তা জানতাম না। তুই যে ওগুলোকে বেলুন বললি তাতেই আমি হেসে ফেলি, কিন্তু তোকে কষ্ট দেওয়ার কোনো অধিকার আমার ছিল না। জান্নাত মুচকি হেসে চোখের পানি মুছে ফেলে। তারপর রাইয়ানকে বলে, ভুল বুঝবো কেন? সে যাই হোক, আমিও শুনেছি বিয়ের সময় আমার ভাবি বলেছিল, ছেলে কিন্তু দেখতে খুব স্মার্ট, তেমনি ফর্সাও। তোর সাথে মানায় নিরে ছেলেটার। কপাল খারাপ বুঝলি, থাক, আর ওসব মনে করতে হবে না যেন। আসলে এসব তৃতীয় ব্যক্তিরাই একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার মূল কারণ। তারা নিজেরা সুখী হতে পারে না, তাই অন্যদের সুখের সম্পর্ক ভাঙতে চায়। কিন্তু আমরা ওদের সুযোগ দেব না। আমরা আমাদের সম্পর্কটাকে নিজেদের মতো করে গড়ে তুলব। রাইয়ানের কথায় জান্নাত চুপ করে যায়। রাইয়ান প্রথমবারের মতো ভালো করে জান্নাতের দিকে তাকায়। ফর্সা চেহারা না হলেও তার মুখখানা যে কি মায়াবী, যেন পূর্ণিমার রাতের আলোয় ভেজা একটি শাপলা ফুল, যার দিকে তাকালে মন প্রশান্তিতে ভরে যায়। তার বড় বড় কালো চোখ দুটো যেন আবেগের সাগর। তার গালের টোলপড়া হাসি, ঠোঁটের কোণে লেগে থাকা সরলতা, সব মিলিয়ে সে যেন অপূর্ব এক সৃষ্টি। রাইয়ানের বুকের ভেতরটা দ্রুত কেঁপে ওঠে। তার হাত দুটো কাঁপতে থাকে। সে ধীরে ধীরে জান্নাতের থুতনিতে হাত রেখে তার মুখটা উপরে তুলতেই দেখতে পায় জান্নাতের চোখ বেয়ে আবারও পানি পড়ছে। তার মানে কি জান্নাত আবার কাঁদছে? রাইয়ান দ্রুত জান্নাতের চোখের পানি মুছে দিয়ে নিজের বুকের সাথে তাকে শক্ত করে জড়িয়ে ধরে ফেলে। জান্নাতের শরীর থেকে এক অদ্ভুত মিষ্টি গন্ধ ভেসে আসে। সেই গন্ধে রাইয়ানের মাথা ঘুরে যায়। সে আবেগাপ্লুত কণ্ঠে বলে, এই বউ পাখি, কাঁদছ কেন তুমি? প্লিজ কেঁদো না বউ পাখি। আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু এভাবে কেঁদো না। তোমার চোখের পানি আমার বুক পুড়িয়ে দেয়। জান্নাত রাইয়ানের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলে, না, এমনি কান্না পেল। জানেন বর আমার, আমি আজ কালো হয়েছি বলে সবাই অবহেলা করে। আমার নিজের চাচা, চাচি, ভাবি কেউ আমাকে আদর দেয়নি।
এই কালো হওয়ার জন্য। ওদের চোখে আমি যেন একটা কালো দাগ। ওরা আমাকে দেখলে বিরক্ত হয়, কিন্তু আমার মনের ভেতরটা কেউ দেখতে চায় না। মাঝে মাঝে খুব ইচ্ছে করতো তাদের বলতে, তোমরা দেখে নিও, আমার বর চাঁদের চেয়েও সুন্দর হবে আর আমাকে খুব খুব ভালোবাসবে। আমি ওই ভালোবাসার জন্যই বেঁচে থাকব। কিন্তু জানু, আমি কি তাহলে সবার মতো তোমাকে কষ্ট দিয়েছি, তাই না? প্লিজ বউ পাখি, আমাকে মাফ করে দাও। আর কখনো আমি তোমাকে কষ্ট পেতে দেব না। আমি শপথ করে বলছি, আজীবন তোমাকে আমি আমার চোখের মণির মতো আগলে রাখব। তুমি যদি রাজি হও তাহলে আমি চাঁদ ছোঁয়ার চেষ্টা করব না। আমি তোমার মাঝেই চাঁদ খুঁজে নেব। তাহলে এভাবে বুক থেকে তুলে দিলেন কেন? জড়িয়ে ধরেন নামায় প্লিজ। খুব শান্তি পাচ্ছিলাম আমি আপনার বুকে। ইচ্ছে করছে সারা জীবন আপনার বুকেই কাটিয়ে দেই। এই বুক যেন আমার চিরকালের ঠিকানা হয়। জান্নাতের এই সরল আবেগে রাইয়ানের চোখেও পানি চলে আসে। সে জান্নাতের কপালে একটা আলতো চুমু এঁকে দেয়। তারপর ধীরে ধীরে জান্নাতকে বিছানায় শুইয়ে দেয়। চাঁদের আলো ঘরের ভেতর এসে তাদের গায়ে মিশে যাচ্ছে। রাইয়ান জান্নাতের মুখের দিকে তাকিয়ে থাকে। জান্নাতের চোখ দুটো বন্ধ। তার ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি লেগে আছে। রাইয়ান ধীরে ধীরে নিজের ঠোঁট জান্নাতের ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে যায়। জান্নাত বুঝতে পারে রাইয়ান কি চায়। তার বুকের ভেতরটা দ্রুত কেঁপে ওঠে। সে তার ঠোঁট দুটো হালকা ফাঁক করে দেয়। তারপর যা হয়, রাইয়ান জান্নাতের ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। প্রথম চুম্বন, যেন দুটি প্রাণের মধ্যে এক সুমধুর বন্ধন তৈরি হয়। রাইয়ান গভীরভাবে আবেগ দিয়ে চুম্বন করতে থাকে জান্নাতকে। জান্নাতের শরীর কাঁপতে থাকে। সে অনুভব করে রাইয়ানের ভালোবাসা, তার স্পর্শের উত্তাপ। একসময় কাতর কণ্ঠে জান্নাত রাইয়ানকে বলে, আজ প্লিজ আমাকে আদর করো, আরও বেশি করে আদর করো প্লিজ। আমি আপনার হতে চাই, সম্পূর্ণ, আজীবনের জন্য। রাইয়ানের আর দেরি না। সে জান্নাতকে নিজের খুব আপন করে নেয়। হারিয়ে যায় সুখের রাজ্যতে। সেখানে শুধু ভালোবাসার গল্প লেখা হয়। হাজারো স্বপ্নের রং মাখামাখি হয়। তারা যেন আর পৃথিবীতে নেই। কোনো এক চিলতে সুখের দেশে তারা তাদের প্রেমের পড়া গড়িয়েছে। পরের দিন সকালে সূর্যের প্রথম কিরণ ঘরে এসে পড়েছে। রায়ানের ঘুম ভাঙে। সে চোখ খুলে দেখে বিছানার পাশেই বসে আছে একটি পরী, যার রূপ দেখে চোখ ধাঁধিয়ে যায়। পরীটি বসে বসে আয়নার সামনে তার লম্বা সিল্কি চুল আঁচড়াচ্ছে। তার ভরসা ত্বক, টানা টানা চোখ, নিখুঁত নাক ঠোঁট, সব মিলিয়ে সে যেন কোনো রূপকথার রাজকন্যা। রায়ান ভাবে, হয়তো এখনও ঘুমাচ্ছে, হয়তো স্বপ্ন দেখছে। সে চোখ কচলে আবার খোলে, কিন্তু পরীটি তখনও সেখানে বসে আছে। রায়ান দ্রুত বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার ঘরে ফিরে আসে। এসেই দেখে সেই পরী তখনও বসে আছে। একবার রায়ানকে দেখে পরীটি মুচকি হাসি দেয়। সেই হাসিতে রায়ানের জ্ঞান যেন লোপ পায়। সে পরীর দিকে ভালো করে তাকিয়ে চিনতে পারে, এ তো তার জান্নাত। কিন্তু কি করে সম্ভব? কাল রাতের কালো মেয়েটা আজ এত ফর্সা কি করে হলো? রায়ান বিস্ময়ে হতবাক হয়ে জানতে চায়, কে তুমি? তুমি আমার জান্নাত নও। আমার জান্নাত কালো ছিল। তুমি কে? জান্নাত কোথায়? ওই নীলা, মানে ওই জান্নাত কোথায়? এমন সময় রায়ানের ঘরের দরজা খুলে তার আম্মু আমিনা বেগম ঘরে ঢোকেন। রায়ানের ছেলে মানুষই প্রশ্ন শুনে তিনি হেসে ফেলেন, এই পাগল ছেলে হয়েছিস? নিজের সামনে বউকে রেখে এত জোরে জোরে ডাকছিস কেন? ওকে চিনতে পারছিস না? আম্মু, আমার বউ তো কালো পরী ছিল। এ আমার বউ না, এ তো দেখছি গল্পের পরী। রায়ানের কথা শুনে জান্নাত আর আমেনা বেগম দুজনেই জোরে হেসে ওঠেন। তারপর আমেনা বেগম বলেন, পাগল ছেলে, আরে জান্নাত হলো আমার বান্ধবীর মেয়ে, বুঝলি? ওকে আমি ছোটবেলা থেকে চিনি। ওর মা আমার খুব প্রিয় বান্ধবী ছিল। জানিস, জান্নাত ছোটবেলা থেকেই এমন ফর্সা আর পরীর মতো সুন্দর ছিল। কিন্তু ওর বাবা মা, মানে আমার বান্ধবী আর ওর স্বামী, তারা ঠিক করল ওর এই সৌন্দর্য সবাইকে দেখাবে না। কারণ তারা চেয়েছিল জান্নাতকে মানুষ চিনুক তার গুণের জন্য, রূপের জন্য নয়। তারা জান্নাতকে কালো মেয়ের গুরুত্ব বোঝাতে চেয়েছিল। শিখিয়েছিল মানুষের আসল পরিচয় তার কাজে, আচরণে, হৃদয়ে। রূপ তো নশ্বর, কাল শেষ হয়ে যাবে, কিন্তু গুণ চিরকাল থাকে। জান্নাতও তাদের কথা মতোই চলতে থাকে।
নিজের সৌন্দর্যকে লুকিয়ে নিজেকে কালো মেয়ে হিসেবে সবার সামনে উপস্থাপন করত। কিন্তু আমি জানতাম জান্নাত দেখতে কেমন, তাই তো তোর কথার অবাধ্য হয়ে তোর পছন্দের ফর্সা মেয়ের পিছনে না ছুটে আমি জান্নাতকেই বৌমা করে এনেছি। কারণ আমি জানতাম তুই যদি একবার জান্নাতের হৃদয়টা বুঝতে পারিস তাহলে তোর আর কোনো ফর্সা মেয়ের প্রয়োজন হবে না। এখন নিচে চল, আমি বৌমাকে নিয়ে নিচে যাচ্ছি, তুইও ফ্রেশ হয়ে নিচে আয়। রাইয়ানের আম্মু চলে যান। জান্নাতও ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়, কিন্তু রাইয়ান তখনও বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। ও জান্নাতের দিকে তাকিয়ে আছে, চোখে যেন লেগে আছে হাজারটা প্রশ্ন। সে ছুটে গিয়ে জান্নাতের হাত ধরে ফেলে। রাইয়ান তখনও বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। ও জান্নাতের দিকে তাকিয়ে আছে, চোখে যেন লেগে আছে হাজারটা প্রশ্ন। সে ছুটে গিয়ে জান্নাতের হাত ধরে ফেলে। বউ, আমি আমার কালো পরি জান্নাতকেই চাই, প্লিজ ওই রূপে ফিরে আসো। এই ফর্সা দেবীসুলভ রূপ দেখে আমি ভয় পাচ্ছি। আমার কাছে তুমি ছিলে মাটির কাছের একটা মানুষ, সরল সাদাসিদে। এখন মনে হচ্ছে তুমি কোনো দেবী, আমি যেন তোমাকে ছুঁতে পারবো না। জান্নাত রাইয়ানের কথায় মুচকি হাসে। তার হাসির মাঝে লুকানো ছিল অপার মাধুর্য। সে রাইয়ানের কপালে একটা হালকা চুমু এঁকে দিয়ে বলে, পাগল বর আমার, তোমার জন্যই আমার এই সৌন্দর্য লুকিয়ে রেখেছিলাম। আর কত আমি চেয়েছিলাম তুমি আমাকে আমার ভেতরের মানুষের জন্য ভালোবাসবে। আমার রূপের মায়ায় পড়ে যদি আমাকে ভালোবাসতে তাহলে সেই ভালোবাসা কি সত্যি হতো? তাই আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম। কিন্তু তুমি তো কালো জান্নাতকেই ভালোবেসে ফেললে। এখন আর লুকোনোর কিছু নেই, আজ থেকে তুমি আমার সব দেখবে। তবে আমি কিন্তু বাইরে গেলে বোরকা হিজাব পরেই যাব, যেন আর কেউ না দেখে আমায়। তোমার জন্যই থাকবে আমার এই রূপ। এ কথা বলে জান্নাত বোরকা পরে নিচে চলে যায়। নিচে ড্রয়িং রুম ভর্তি লোকজন। জান্নাতের ভাবি শিরিন বসে আছে, সবার সঙ্গে গল্প করছে। জান্নাত সবার সঙ্গে হাসি মুখে কথা বলে। তারপর হঠাৎ করে সে শিরিনের কাছে গিয়ে একটি ছোট্ট প্যাকেট এগিয়ে দেয়। প্যাকেটটি দেখে শিরিনের চোখ কপালে ওঠে। এটা তো গত রাতের ওই প্যাকেট যা সে রাইয়ানের হাতে দিয়েছিল রসিকতা করে। এখন জান্নাত সেটা তার হাতে তুলে দিচ্ছে কেন? জান্নাত শিরিনের হাতে প্যাকেটটা রেখে চোখে চোখে রেখে বলে, ভাবি, আমার স্বামী গতরাতে তোমার স্বামীর মতো আমার শরীরের ওপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েনি। আমার ভালোবাসাটা চেয়েছে শুধু, বুঝলে? তাই এসবের প্রয়োজন হয়নি। তাই তোমাকে ফিরিয়ে দিলাম, কারণ তোমার হয়তো রাতে কম পড়তে পারে। আর হ্যাঁ, আমি কালো হলেও আমার হাজবেন্ডটা ফর্সা। আমাকে ওর পাশে না মানালেও ও আমাকে পছন্দ করেছে, ভালোবেসেছে। তাই তোমার টেনশন না করলেও চলবে। শিরিন লজ্জায় মরতে বসে, তার মুখ পুড়ে যায়। সে কোনো উত্তর না দিয়ে দ্রুত সেখান থেকে উঠে বাসা থেকে বেরিয়ে যায়। পাশে বসে থাকা জান্নাতের ভাই রাশেদ সব দেখে নীরবে মুচকি হাসে। সে জান্নাতের দিকে তাকিয়ে গর্বিত কণ্ঠে বলে, জান্নাত, তুই আজ সত্যি বড় হয়েছিস। ভাবিকে সেদিনের জবাব দিয়ে দিলি। ওকে কোনো দিনও ভালো লাগতো না তোর রূপ লুকিয়ে রাখা। ও সব সময় তোকে খোটা দিত, আজ ওর জবাব পেয়ে গেল। জান্নাত, তুই আমার গর্ব। এ কথা বলে রাশেদ জান্নাতের কপালে চুমু খায়। জান্নাত ভাইয়ের এই স্নেহে আপ্লুত হয়। সে ভাইয়ের পায়ে হাত দিয়ে সালাম করে। তারপর সে তার ঘরে ফিরে আসে। ঘরে এসে দেখে রাইয়ান বিছানায় বসে আছে। জান্নাত তার পাশে শুয়ে পড়ে। রাইয়ান জান্নাতের মাথায় হাত বোলাতে থাকে। জান্নাত চোখ বন্ধ করে শুয়ে থাকে। একসময় জান্নাত চোখ খুলে রাইয়ানের দিকে তাকায়। রাইয়ান তখনও জান্নাতের দিকে তাকিয়ে আছে। চোখে চোখে পড়ে তাদের দুজনের। রাইয়ান জান্নাতের গালে হাত বুলায়। জান্নাত শিউরে ওঠে। তারপর জান্নাত বলে, কি হলো বর, এভাবে উদাস কেন? কি ভাবছ? আদর করতে ইচ্ছে করছে খুব। তোর গায়ের মিষ্টি গন্ধে আমার মাথা ঘুরে যাচ্ছে জানো। তুই আমার জীবন, আমার সুখ, তুই আমার সব কিছু। পাগল, এই যে নাও, তোমার হাতে তুলে দিলাম নিজেকে। যা খুশি তাই করো, আমি তোমার। রাইয়ান মুচকি হেসে জান্নাতের ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলে, আহ, বাহ মন। দেহের সাথে মনটাও থাকে পাগল। আর হ্যাঁ, আমি বাবার আম্মু হতে চাই তাড়াতাড়ি। আমাকে একটা বেবি এনে দাও, যে হবে তোমার মতো সুন্দর। তুমি শক্ত করে আমার হাতটি ধরো, আমি হব না গো আর কারো। তুমি রাজি থাকলে আমি এনে দেব শত শত বেবি গো, একটা নয় দুটো নয়, যতগুলো তুমি চাইবে। তুমি আমার রাজ্যের রানী,
তুমি যা বলবে তাই হবে। এ কথা বলে রাইয়ান জান্নাতকে নিজের কাছে টেনে নিয়ে আসে। জান্নাতের ঠোঁটে ঠোঁট রাখে। ধীরে ধীরে তাদের আদর আরও গভীর হয়। জান্নাতের শরীর কাঁপতে থাকে। রাইয়ানের স্পর্শে সে বারবার শিহরিত হয়। তারা আবার হারিয়ে যায় ভালোবাসার অজানা গভীরতায়। সেখানে শুধু তাদের নিঃশ্বাসের শব্দ, শুধু তাদের দেহের মেলবন্ধন, শুধু ভালোবাসার এক অনাবিল সুখ। তাদের কাছে সময় যেন থমকে যায়। পৃথিবীর সব কিছু যেন তাদের কাছে অর্থহীন। শুধু তারা দুজন একে অপরের মাঝে হারিয়ে যেতে থাকে। হয়তো তারা আবারও বিড়াল মারবে। ও হ্যাঁ, আমি কিন্তু জানি না বিড়াল মারা কি, তাই বলতে পারলাম না। জানি শুধু তাদের প্রেম চিরন্তন, তাদের ভালোবাসা আজীবন থাকবে। কিছু সময় পর যখন তারা দুজন শান্ত হয়ে একে অপরের বাহু ধরে ঘুমিয়ে পড়েছে, তখন জান্নাতের ফোন বেজে ওঠে। ফোনের শব্দে জান্নাতের ঘুম ভাঙে। সে ধীরে ধীরে রাইয়ানের বুক থেকে মাথা তুলে ফোনটা হাতে নেয়। ফোনের পর্দায় ভাইয়ের নাম দেখে সে ফোন রিসিভ করে। হ্যালো ভাইয়া, এত রাতে ফোন দিলে কেন? কিছু হয়েছে? ওপাশ থেকে রাশেদের উদ্বিগ্ন কণ্ঠ শোনা যায়। জান্নাত, তোকে একটু জরুরি কথা বলতে হবে। কাল সকালেই তোদের বাসায় যাচ্ছি, তুই আমাকে একটু সময় দিবি? খুব জরুরি। কি হয়েছে ভাইয়া? এখনই বলতে পারো না? আমাকে তো ভয় দেখাচ্ছ। না না, ভয়ের কিছু না, কাল বলবো। তুই এখন ঘুমা, আমি কাল সকালে আসছি। এই বলে রাশেদ ফোন রেখে দেয়। জান্নাতের মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। ভাইয়ের এত রাতে ফোন দিয়ে এমন উদ্বিগ্ন কণ্ঠ কেন? কিছু একটা হয়েছে নিশ্চয়ই। সে চিন্তা করতে করতে আবার রাইয়ানের পাশে শুয়ে পড়ে, কিন্তু তার ঘুম আসতে চায় না। রাইয়ান তখন গভীর ঘুমে। জান্নাত চুপচাপ রাইয়ানের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর মনে মনে ভাবে, যেই সমস্যা হোক রাইয়ান তো আছে তার পাশে। এই ভরসাতেই সে চোখ বন্ধ করে। সকাল হয়, সূর্যের আলো ফুটেছে। জান্নাত রান্নাঘরে ব্যস্ত। রাইয়ান অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এমন সময় বাসার কলিং বেল বাজে। দরজা খুলে জান্নাত দেখে তার ভাই রাশেদ দাঁড়িয়ে আছে, সাথে আছে তার বউ শিরিনও। জান্নাত কিছুটা অবাক হয়। কাল রাতে শিরিনের সাথে যেভাবে কথা বলেছে, তারপর আবার শিরিন এখানে। আসো ভাইয়া, আসো ভাবি। রাশেদ ভেতরে আসে। শিরিন জান্নাতের দিকে একবার তাকিয়ে দ্রুত নিচের দিকে তাকিয়ে নেয়। রাশেদ রাইয়ানের সাথে কথা বলতে বলে। জান্নাত তাদের ড্রয়িং রুমে নিয়ে যায়। রাইয়ানও তৈরি হয়ে আসে। রাশেদ গম্ভীর মুখে জানায়, রাইয়ান, জান্নাত, আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি, বিশেষ করে জান্নাতের কাছে। জান্নাত অবাক হয়ে বলে, কি বলছো ভাইয়া? আপনি ক্ষমা চাইবেন কেন? রাশেদ জানায়, গতকাল রাতে জান্নাতকে ফোন দেওয়ার কারণ হলো শিরিন। শিরিন গতকাল বিকেলে বাসা থেকে চলে যাওয়ার পর রাতে ফিরে আসে। তারপর রাশেদের কাছে সব খুলে বলে সে অনেক ভুল করেছে। জান্নাতের রূপ নিয়ে, তার সরলতা নিয়ে সে সব সময় ঠাট্টা বিদ্রুপ করত। কিন্তু গতকাল জান্নাতের কাছ থেকে যে জবাব পেয়েছে, তাতে তার চোখ খুলে গেছে। সে বুঝতে পেরেছে সত্যিকারের সৌন্দর্য বাইরের রূপে নয়, ভিতরের মানুষে। জান্নাতের মধ্যে যে আত্মবিশ্বাস, যে সরলতা আর যে ন্যায়পরায়ণতা আছে, তা অনেক শিক্ষিত শহুরে মেয়ের মাঝেও নেই। সে জান্নাতের কাছে ক্ষমা চাইতে চায়। রাশেদের কথা শেষ হলে শিরিন কাঁদো কাঁদো গলায় জান্নাতের দিকে তাকিয়ে বলে, জান্নাত, আমি সত্যি অনেক বড় ভুল করেছি। আমি তোমার প্রতি অন্যায় আচরণ করেছি। তুমি আমার ছোট বোনের মতো, কিন্তু আমি তোমাকে সব সময় হেয় করেছি। আজ আমি বুঝতে পেরেছি তুমি কত বড় মনের মানুষ। আমাকে মাফ করে দাও প্লিজ। জান্নাত কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর সে ধীরে ধীরে শিরিনের কাছে যায়। শিরিনের হাত ধরে বলে, ভাবি, ওসব কথা মনে রেখো না। আপনি আমার ভাইয়ের বউ, আপনি আমার পরিবার। পরিবারের মানুষের মধ্যে মনোমালিন্য হয়, আবার তা মিটেও যায়। আপনি নিজে থেকে ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক বড় কথা। আমি আপনাকে মাফ করে দিয়েছি। শিরিনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে জান্নাতকে জড়িয়ে ধরে। রাশেদের চোখেও পানি। রাইয়ান সব দেখে খুশি হয়। সে জান্নাতের দিকে তাকিয়ে গর্বিত হয়। তার বউ কত বড় মনের মানুষ। সে সবাইকে নাশতা করতে বলে। নাশতার টেবিলে সবাই মিলে হাসি ঠাট্টা করে। শিরিন জান্নাতের রান্নার ভূয়সী প্রশংসা করে। এমনকি রাইয়ানকে নিয়েও হালকা মজা করে। সবাই মিলে আনন্দ করে। এরই মধ্যে জান্নাতের বনির ভাব আসে। সে দ্রুত বাথরুমে চলে যায়। কিছুক্ষণ পর বের হয়ে এলে সবাই তার দিকে চিন্তিত দৃষ্টিতে তাকায়। রাইয়ান ছুটে গিয়ে জান্নাতের কপালে হাত দেয়। জ্বর জ্বর মনে হচ্ছে। জানু, তোমার কি হয়েছে? এতদিন তো ভালোই ছিলে, হঠাৎ বমি কেন? জান্নাত কিছু বলার আগেই শিরিন চিৎকার করে ওঠে, আহা, আমি কি বলছি শোনো।
জান্নাতের বিয়ে তো সবে হয়েছে আর বমি হচ্ছে, এই তো দেখি। এই রায়ান, তুমি কি বাবু হওয়ার সম্ভাবনা আছে কিনা ভেবেছো? শিরিনের কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে যায়। রায়ান তো অবাক, জান্নাত লজ্জায় মাটিতে মিশে যাওয়ার জোগাড়। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাশেদ হাসতে শুরু করে। সে রায়ানের পিঠ চাপড়ে বলে, বাহ, দেখছি তোদের সংসারে নতুন মেহমান আসার সম্ভাবনা আছে। রায়ান খুশিতে আত্মহারা হয়ে যায়। সে জান্নাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, জানু, এটা কি সত্যি? তুমি কি আমার বাচ্চার মা হতে চলেছ? জান্নাত লজ্জায় আরও মাথা নিচু করে ফেলে। ফিসফিস করে বলে, আমি জানি না, তবে আমার এমনটা হচ্ছিল, মনে হয় তাই হবে। রায়ান আর দেরি না করে জান্নাতকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। শিরিন ও রাশেদও তাদের সাথে যায়। হাসপাতালে পরীক্ষা শেষে ডাক্তার সাহেব জানান জান্নাত অন্তঃসত্ত্বা। এই খবর শুনে রায়ানের খুশির সীমা থাকে না। সে জান্নাতকে জড়িয়ে ধরে, তার চোখে পানি। এত দ্রুত তার জীবন বদলে যাচ্ছে। কয়েকদিন আগেও যে মেয়েকে সে গ্রামের খ্যাত বলে অপমান করেছিল, আজ সেই মেয়েই তার জীবনের সবচেয়ে বড় সুখের কারণ। বাসায় ফিরে সবাই মিলে খুশি উদযাপন করে। রায়ানের আম্মু জান্নাতের মাথায় হাত রেখে দোয়া করেন। শিরিন জান্নাতের খোঁজ খবর নিতে থাকে। রাশেদ রায়ানকে জান্নাতের যত্ন নেওয়ার উপদেশ দেয়। জান্নাতের দিনগুলো সুখে কাটতে থাকে। রায়ান অফিস থেকে ফিরেই তার পাশে বসে থাকে, তার যত্ন নেয়, আদর করে। কিছুদিন পর জান্নাতের শরীর আরও খারাপ হতে থাকে, বমি বাড়তে থাকে। তখন শিরিন এসে জান্নাতের পাশে থাকে। সে তার জন্য নানা রকম খাবার বানিয়ে খাওয়ায়, তার সেবা করে। একদিন জান্নাত শিরিনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। শিরিন জানতে চায়, কি হয়েছে জান্নাত, কাঁদছো কেন? জান্নাত কান্নাজড়িত কণ্ঠে বলে, ভাবি, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু আপনি আমাকে নিজের বোনের মতো ভালোবাসেন, সেবা করেন। আমি সত্যি আপনার কাছে অপরাধী। শিরিন জান্নাতের মাথায় হাত বুলিয়ে বলে, ওসব কথা মনে রাখিস না জান্নাত, তুই আমার বোন, আর বোনের জন্য এতটুকু করাই তো স্বাভাবিক। তাছাড়া তুই যে আমার ভাইকে এত সুখী করেছিস, তার জন্যও তো আমার তোকে ভালোবাসতে হবে। এ কথা বলে শিরিন জান্নাতকে বুকে জড়িয়ে ধরে। দুই বোনের মাঝে আর কোনো ব্যবধান থাকে না। এখন থেকে তারা পরস্পরের সুখে দুঃখে পাশে থাকবে। এমনি করে দিন যায়, মাস যায়, জান্নাতের পেট বড় হতে থাকে। রায়ান তার খুব যত্ন নেয়, ডাক্তারের প্রতিটি পরামর্শ মেনে চলে। জান্নাতের ইচ্ছে করে বাচ্চাটা যেন রায়ানের মতো হয়। রায়ান চায় জান্নাতের মতো গুণবতী হয়। সবাই মিলে অপেক্ষা করতে থাকে নতুন অতিথির আগমনের। একদিন হঠাৎ করেই জান্নাতের প্রসব ব্যথা ওঠে। সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। রায়ান হাসপাতালের করিডোরে পায়চারি করতে থাকে। সে খুব টেনশনে। একসময় শিশুর কান্নার শব্দ শোনা যায়। ডাক্তার বেরিয়ে এসে জানায়, মা ও শিশু দুজনেই সুস্থ, মেয়ে হয়েছে। রায়ান খুশিতে আত্মহারা। সে জান্নাতের রুমে ছুটে যায়। জান্নাতকে দেখে, সে ক্লান্ত, কিন্তু তার মুখে হাসি। পাশে ছোট্ট একটি ফুটফুটে মেয়ে শিশু। রায়ান শিশুটিকে কোলে নিয়ে চোখে পানি নিয়ে বলে, জান্নাত, তুমি আমার জীবনকে পূর্ণ করে দিলে। তুমি আমার রাজ্যের রানী, আর এই আমার রাজকন্যা। জান্নাত মুচকি হাসে। রায়ান জান্নাতের কপালে চুমু দেয়, তারপর শিশুটির কপালেও চুমু দেয়। তারা তিনজনে মিলে সুখের সংসার গড়ে তোলে। সময়ের চাকা ঘুরতে থাকে। মেয়েটির নাম রাখা হয় আরিশা। আরিশা এখন 1 বছর বয়সী। তার ফর্সা রং, বড় বড় চোখ আর টোল পড়া হাসি দেখলে যে কেউ মুগ্ধ হবে। রায়ান আরিশাকে নিয়ে পাগল প্রায়। অফিস থেকে ফিরলেই প্রথমে আরিশাকে কোলে তুলে নেয়, তার সাথে খেলে। আরিশাও বাবাকে দেখলে হেসে ওঠে। জান্নাতের জীবনেও এসেছে নতুন মাত্রা। সে এখন শুধু রায়ানের বউ নয়, আরিশার মা। তার দিন এখন আরিশাকে নিয়েই। সকালে ঘুম থেকে উঠে আরিশাকে গোসল করানো, তাকে খাওয়ানো, তার সাথে খেলা, এসব নিয়েই তার সময় কাটে। রায়ান তাকে সব কাজে সাহায্য করে। জান্নাতের রান্না এখন আরও বেশি সুস্বাদু হয়েছে। সে এখন আরও বেশি আত্মবিশ্বাসী। তার মুখে সব সময় হাসি লেগে থাকে। একদিন বিকেলে জান্নাত বারান্দায় বসে আছে। আরিশা তার কোলে খেলছে। রায়ান অফিস থেকে ফিরেছে। সেও এসে জান্নাতের পাশে বসে। আরিশাকে কোলে নিয়ে আদর করে। তারপর জান্নাতের দিকে তাকিয়ে বলে, জানো, তুই জানিস তোকে পেয়ে আমি কত ভাগ্যবান? জান্নাত মুচকি হাসে, বলে, না, তুমি আমার জীবনে এসে আমাকে ভাগ্যবান করেছ। জানো, আমি ছোটবেলায় কত একা ছিলাম। রূপের কারণে সবাই আমাকে এড়িয়ে চলত, কিন্তু তুমি এসে আমাকে ভালোবাসা দিয়েছ, আমাকে নিজের মতো করে নিয়েছ।
আমার জন্য তোমার পরিবারকে বেছে নিয়েছ, আমি তোমার কাছে চিরঋণী। রায়ান জান্নাতের হাত ধরে বলে, থাম, এমন কথা বলিস না, তুই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তুই না থাকলে আমার জীবন অর্থহীন হতো। আমি শুধু তোকে বলতে চাই, তুই আমার সঙ্গে থেকো, চিরকাল থেকো, আর আরিশাও বড় হোক, আমরা তিনজনে মিলে সুখে থাকি। এমন সময় কলিং বেল বাজে। জান্নাত দরজা খুলে দেখে শিরিন দাঁড়িয়ে আছে, তার হাতে এক ব্যাগ ফল। ভাবি, আপনি? আসেন আসেন। শিরিন ভেতরে আসে, আরিশাকে দেখেই বলে, ও মা, আমার আরিশা, আয়, খালার কোলে আয়। আরিশা শিরিনের কোলে যায়। শিরিন তাকে আদর করে, তারপর জান্নাতের দিকে তাকিয়ে বলে, জান্নাত, তোর জন্য কিছু ফল এনেছি, খাবি? জান্নাত বলে, আপনি কেন এত কষ্ট করলেন ভাবি, বাজারে গিয়ে এনেছেন? আরে, কষ্টের কি আছে, তুই আমার বোন, তোর জন্য এতটুকু করব না? এ কথা বলে শিরিন জান্নাতের হাতে ফলের ব্যাগটা দেয়। জান্নাত কিছুটা আবেগাপ্লুত হয়ে যায়। সে শিরিনের কাছে গিয়ে দাঁড়ায়, তারপর বলে, ভাবি, আপনি জানেন আমি আপনার কাছে কত কৃতজ্ঞ। আমার গর্ভাবস্থায় আপনি আমার পাশে ছিলেন, এখনও আরিশার জন্য এত যত্ন করেন। আমি কিছুতেই আপনার ঋণ শোধ করতে পারবো না। শিরিন জান্নাতের মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর বলে, আরে, ঋণের কি কথা বলিস, আমি তো তোকে আমার বোনের মতোই ভালোবাসি। তুই যদি সুখে থাকিস তাহলেই আমার ভালো লাগে, আর তোর রায়ান আমার ভাইয়ের মতো, তোরা দুজন সুখে থাকলেই আমি খুশি। এমন সময় রাশেদও চলে আসে। সে অফিস থেকে ফিরছে, পথে শিরিনকে দেখে এসেছে। সে আরিশাকে কোলে নিয়ে বলে, আয়, আমার মামুনি কেমন আছে দেখি, বড় হয়েছে কত। সবাই মিলে আড্ডা দেয়, একসঙ্গে চা নাস্তা খায়। এমন মধুর পারিবারিক মুহূর্ত জান্নাতের জীবনকে আরও রঙিন করে তোলে। এখন সে বুঝতে পারে পরিবার কাকে বলে, ভালোবাসা কাকে বলে। সন্ধ্যা নামে, শিরিন রাশেদ চলে যায়। জান্নাত আরিশাকে ঘুম পাড়ায়। রায়ান জান্নাতের পাশে এসে দাঁড়ায়। জানো, আজ তোকে একটা কথা বলবো। কি কথা? তুই জানিস, আমি তোকে নিয়ে একটা গল্প লিখছিলাম, আমাদের জীবনের গল্প, সেটা আমি শেষ করেছি। জান্নাত অবাক হয়, গল্প? আমাদের জীবনের গল্প? সেটা আবার কি? রায়ান জান্নাতের হাত ধরে বসায়, তারপর বলে, হ্যাঁ, আমি তোকে নিয়ে একটা গল্প লিখেছি। কি করে তুই আমার জীবনে এলি, কি করে আমরা একে অপরকে বুঝলাম, কি করে আমরা ভালোবাসা তৈরি করলাম, সব লিখেছি। জানিস, যখন তোর সাথে প্রথম দেখা হয় তখন আমি কেমন বোকা ছিলাম। তোকে গ্রামের খ্যাত বলে অপমান করেছিলাম, কিন্তু তুই কখনো রাগ করিসনি, বরং তুই আমাকে ভালোবাসা দিয়েছিস, তুই আমাকে বদলে দিয়েছিস। জান্নাতের চোখ ছলছল করে। সে বলে, সত্যি? তুমি আমাদের গল্প লিখেছ? পড়াবে আমাকে? রায়ান হেসে জান্নাতের হাতে একটি খাতা তুলে দেয়। জান্নাত খাতাটা খুলে প্রথম পাতা পড়ে। সেখানে লেখা, আমার কালো পরী। জান্নাত আবেগাপ্লুত হয়ে পড়ে। সে রায়ানকে জড়িয়ে ধরে, কান্না পায় তার। সে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি রায়ান, তুমি জানো? রায়ান জান্নাতের কপারে চুমু দেয়, বলে, আমিও তোমাকে জান্নাত, আমার কালো পরী, তুমি আমার জীবনের আলো। রাত গভীর হয়। তারা দুজন হাত ধরে বারান্দায় দাঁড়িয়ে থাকে। তারার আকাশ দেখে। রায়ান বলে, জানো, আমি চাই আমাদের ভালোবাসার গল্প যেন কখনো শেষ না হয়, আমরা যেন এভাবে চিরকাল থাকি। জান্নাত রায়ানের কাঁধে মাথা রেখে বলে, থাকব, চিরকাল থাকব, আমি তোমার আর তুমি আমার, আমরা আর আরিশা, আমরা তিনজন মিলে এক অনন্য সুখের গল্প লিখব। রাতের নিঃশব্দতা তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকে। সময় এগিয়ে চলে। জান্নাত আর রায়ানের জীবনেও আসে নতুন চ্যালেঞ্জ, নতুন অভিজ্ঞতা, কিন্তু তারা সব কিছু মিলে মোকাবিলা করে। তাদের ভালোবাসা দিন দিন আরও গাঢ় হয়। আরিশা বড় হতে থাকে। সে এখন ছোট্ট একটি মেয়ে, কথা বলে, দৌড়ে বেড়ায়, বাবা মায়ের আদরে বড় হয়। একদিন আরিশা জান্নাতকে জিজ্ঞেস করে, মা, আমি কিভাবে জন্মালাম? জান্নাত মুচকি হাসে। সে আরিশাকে কোলে নিয়ে বসে, তারপর বলে, তুই আমার স্বপ্ন থেকে জন্মেছিস, তোর বাবার ভালোবাসা থেকে জন্মেছিস, তুই আমার জীবনের সেরা উপহার। আরিশা কিছু না বুঝলেও মায়ের কথা শুনে খুশি হয়। সে ছুটে গিয়ে বাবাকে বলে, বাবা, মা বলেছে আমি তার স্বপ্ন থেকে জন্মেছি। রায়ান হেসে ফেলে।
সে আরিশাকে কোলে তুলে নেয়, তার গালে চুমু খায়, বলে, হ্যাঁ মা, তুই আমাদের স্বপ্ন, তুই আমাদের জীবনের আলো। জান্নাত দাঁড়িয়ে এই দৃশ্য দেখে, তার চোখে সুখের পানি। সে ভাবে, জীবনটা সত্যিই কত সুন্দর। একসময় যে কালো মেয়েটিকে সবাই এড়িয়ে চলত, আজ তার চারপাশে কত মানুষ, সে ভালোবাসায় ভরপুর। সে এখন সবচেয়ে সুখী মানুষ। এমনি করে সুখের দিনগুলো কাটতে থাকে। একদিন হঠাৎ করেই জান্নাতের বাবার বাড়ি থেকে ফোন আসে। জান্নাতের মা খুব অসুস্থ। জান্নাত দ্রুত বাবার বাড়ি রওনা হয়। রাইয়ান আরিশাকে নিয়ে তার সাথে যায়। সেখানে গিয়ে দেখে জান্নাতের মা বিছানায় শুয়ে আছেন, অনেক দিন ধরেই অসুস্থ। কিন্তু জান্নাতকে জানায়নি, কারণ জান্নাতের সংসার নিয়ে সে ব্যস্ত। জান্নাত মাকে দেখে কেঁদে ফেলে। সে মায়ের পাশে বসে। রাইয়ানও সব ব্যবস্থা করে দেয়, ডাক্তার দেখায়, ওষুধপত্র দেয়। ধীরে ধীরে জান্নাতের মা সুস্থ হয়ে ওঠেন। একদিন জান্নাতের মা জান্নাতকে ডেকে বসান, বলেন, মা, তোকে একটা কথা বলি? তুই যখন ছোট ছিলি, আমরা তোকে কেন কালো মেয়ে বানিয়ে রেখেছিলাম সেটা জানিস? জান্নাত বলে, হ্যাঁ মা, আম্মু বলেছিলেন। জান্নাতের মা জানান, তারা চেয়েছিলেন জান্নাত যেন রূপের অহংকার না করে, যেন মানুষ চিনতে পারে তার গুণ। আর তারা সেটা করে ঠিকই করেছিলেন। কিন্তু জান্নাতের এই রূপ লুকানোর কারণে জান্নাতকে অনেক কষ্ট পেতে হয়েছিল। তার জন্য তারা দুঃখিত। জান্নাত মায়ের হাত ধরে বলে, না মা, তোমরা ঠিকই করেছিলে। তোমাদের জন্যই আমি আজকে এত শক্তিশালী। তোমাদের জন্যই আমি মানুষকে চিনতে পেরেছি। তোমাদের জন্যই আমি রাইয়ানের মতো মানুষকে পেয়েছি। আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। জান্নাতের মা আবেগাপ্লুত হয়ে জান্নাতকে জড়িয়ে ধরে। রাইয়ান এই দৃশ্য দেখে, তার চোখেও পানি। সে বুঝতে পারে জান্নাতের পেছনে তার মা বাবার কত বড় অবদান আছে। তারপর কিছুদিন বাবার বাড়ি থেকে কাটিয়ে তারা আবার নিজেদের বাসায় ফিরে আসে। জীবনের গল্প এভাবেই চলে, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো চ্যালেঞ্জ, কিন্তু জান্নাত আর রাইয়ানের ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। আরিশা এখন স্কুলে যায়, পড়াশোনায় ভালো, ছবি আঁকতে খুব পছন্দ করে। জান্নাত তাকে আঁকা শেখায়, রাইয়ান তাদের নিয়ে বেড়াতে নিয়ে যায়। তাদের জীবনে এখন আর কোনো অভাব নেই, তারা পরিপূর্ণ। একদিন জান্নাত আর রাইয়ান ছাদে বসে আছে। সন্ধ্যা হয়েছে, আকাশে তারা ফুটেছে। আরিশা ঘরে পড়ছে। জান্নাত রাইয়ানের কাঁধে মাথা রেখে বসে আছে। রাইয়ান তার চুলে হাত বুলাচ্ছে। জান্নাত বলে, রাইয়ান, আমাদের জীবনের গল্পটা কিন্তু এখনও শেষ হয়নি, এখনও অনেক কিছু বাকি। আরিশার বিয়ে দেব, তার সন্তান দেখব, তাদের নিয়ে খেলব। আমাদের বুড়ো হওয়া বাকি, আমাদের একসঙ্গে অনেক কিছু করার বাকি। রাইয়ান মুচকি হাসে। জান্নাতের কপালে চুমু দিয়ে বলে, হ্যাঁ জানো, এখনও অনেক কিছু বাকি। আমরা সব কিছু একসঙ্গে করব, আমরা চিরকাল একসঙ্গে থাকব। জানিস, তোকে পেয়ে আমি আসলে কি পেয়েছি জানিস? আমি একটা পুরো পৃথিবী পেয়েছি। তুই আমার পৃথিবী, তুই আমার সুখ, তুই আমার সব কিছু। জান্নাতের চোখ ছলছল করে। সে রাইয়ানের দিকে তাকিয়ে বলে, আর আমি পেয়েছি তোমায়। তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তুমি না থাকলে আমি হয়তো হারিয়ে যেতাম, কিন্তু তুমি এসে আমাকে ঠিকানা দিয়েছ, ভালোবাসা দিয়েছ। আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। রাতের আকাশে তারা জ্বলজ্বল করে। নিচে তাদের ছোট্ট সংসার, তাদের ভালোবাসার গল্প। তাদের ভালোবাসার গল্পের শেষ নেই, কারণ সত্যিকারের ভালোবাসার শেষ নেই। ভালোবাসা চিরন্তন, ভালোবাসা অমর। জান্নাত আর রাইয়ানের ভালোবাসা চিরকাল থাকবে। তাদের গল্প চিরকাল বেঁচে থাকবে। তাদের মেয়ে আরিশা, তাদের নাতি নাতনিরা, তাদের পরবর্তী প্রজন্ম সবাই এই ভালোবাসার গল্প শুনবে, জানবে সত্যিকারের ভালোবাসা কাকে বলে। সময়ের স্রোতে তারা এগিয়ে চলে, জীবনের পথে হাঁটতে থাকে হাতে হাত রেখে। জান্নাত এখন আর শুধু গ্রামের মেয়ে নয়, সে একজন সফল সংসারী, একজন ভালো মা, একজন প্রেমময় স্ত্রী। তার হাসি এখনও আগের মতো মায়াবী। রাইয়ান এখনও তাকে দেখলে মুগ্ধ হয়। এখনও তার গালে টোলপড়া হাসি দেখলে তার মন খুশিতে ভরে যায়। আরিশা বড় হয়, সে একজন ভালো মানুষ হয়। তার বাবা মায়ের ভালোবাসার গল্প শুনে বড় হয়। সে বুঝতে পারে জীবন মানে শুধু নিজের জন্য বাঁচা নয়, জীবন মানে অন্যদের জন্য বাঁচা, অন্যদের ভালোবাসা দেওয়া। সে তার মায়ের মতো সরল সাদাসিধে আর বাবার মতো দায়িত্বশীল হয়। তার বিয়ে হয়, সে তার স্বামীকে ভালোবাসে, তার সংসার সুখের হয়।
জান্নাত আর রাইয়ান তাদের মেয়েকে সুখী দেখে তৃপ্ত হয়। তাদের জীবনের সব দুঃখ কষ্ট জানে ধুয়ে যায়। তারা এখন দাদু দিদা। তাদের নাতি নাতনিরা আসে, তাদের সাথে খেলে, তাদের আদর করে, তাদের ভালোবাসায় বড় করে। জীবনের শেষ প্রান্তে এসে একদিন জান্নাত রাইয়ানের হাত ধরে বসে আছে। তাদের বয়স হয়েছে, চুল পেকে গেছে, মুখে বলি রেখা এসেছে, কিন্তু তাদের চোখে এখনও সেই একই ভালোবাসা, সেই একই চমক। জান্নাত রাইয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসে। সেই হাসি এখনও আগের মতো মায়াবী। সে বলে, রাইয়ান, মনে আছে প্রথম রাতে তুমি আমাকে কি বলেছিলে? রাইয়ান হেসে বলে, মনে নেই জানো, কি বলেছিলাম? বলেছিলে তোর মতো খ্যাত মেয়ের সাথে বাসর করার, আজ পর্যন্ত প্রোটেকশনও চেনো না, সে নাকি করবে বাসর। রাইয়ান লজ্জা পায়। সে জান্নাতের হাত চেপে ধরে বলে, ওই সব কথা আর মনে করিস না জানু, আমি তখন পাগল ছিলাম, কিন্তু তুই আমাকে ঠিক করে দিয়েছিস, তুই আমার জীবন বদলে দিয়েছিস। জান্নাত বলে, না, আমি কিছু করিনি, তুমি নিজেই বদলে গেছো, তুমি আমাকে ভালোবেসেছ, তুমি আমার সব হয়েছ। এ কথা বলে জান্নাত রাইয়ানের কাঁধে মাথা রেখে দেয়। রাইয়ান তার মাথায় হাত বোলায়। আকাশে তারা জলজল করে। জানালা দিয়ে চাঁদের আলো এসে তাদের গায়ে পড়ে। তারা দুজন নিস্তব্ধ হয়ে বসে থাকে। তাদের চোখে সুখের অশ্রু। তারা জানে তাদের ভালোবাসার গল্প শেষ হয়নি, শেষ হবে না। তাদের ভালোবাসা বেঁচে থাকবে আরিশার মধ্যে, তাদের নাতি নাতনিদের মধ্যে, তাদের পরিবারের মধ্যে। তাদের ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে এই পৃথিবীতে। জীবনের গল্প এভাবেই চলে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে চলে ভালোবাসা। জান্নাত আর রাইয়ানের গল্পও তেমনই একটি গল্প, একটি কালো মেয়ের গল্প যে তার রূপ লুকিয়ে রেখেছিল, একটি শহরের ছেলের গল্প যে রূপের মায়া কাটিয়ে ভালোবাসা সত্যিকারের রূপ দেখেছিল। তাদের গল্প আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা রূপের মোহ কাটিয়ে উঠতে পারে, সত্যিকারের ভালোবাসা মানুষকে বদলে দিতে পারে, সত্যিকারের ভালোবাসা চিরন্তন। কিন্তু জান্নাতের জন্য তো গল্প এখানেই শেষ না। জীবন চলমান, সময়ের স্রোতে ভেসে বেড়ায় সুখ দুঃখের পালা। জান্নাতের মুখে তখনও সেই মায়াবী হাসি লেগে আছে, রাইয়ানের চোখে তখনও ভালোবাসার চমক। কিন্তু জীবনের গল্পে আসে নতুন মোড়, কখনো সুখের, কখনো কষ্টের। একদিন সকালবেলা জান্নাত রান্নাঘরে ব্যস্ত, আরিশা স্কুলে গেছে, রাইয়ান অফিসে। এমন সময় হঠাৎ কলিং বেল বাজে। দরজা খুলে জান্নাত দেখে তার ছোট বোন নৌসিন দাঁড়িয়ে। নৌসিন গ্রামেই থাকে, বছর দেড়েক পর হঠাৎ করে ঢাকায় চলে এসেছে। জান্নাত অবাক হয়ে বলে, নৌসিন, তুই এখানে কিভাবে? কিছু হয়েছে? নৌসিন কিছু না বলে জান্নাতকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। জান্নাতের বুক কেঁপে ওঠে। সে বোনকে জড়িয়ে ধরে ঘরের ভেতরে নিয়ে আসে। নৌসিনের কান্না দেখে জান্নাতের মনে ভয় ঢোকে। সে বোনকে বসিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে নৌসিন, বল, আমাকে ভয় দেখাস না, মা বাবা ভালো আছেন তো? নৌসিন কান্নাজড়িত কণ্ঠে বলে, আপা, আমারে বাঁচাও, আব্বু আমারে জোর করে বিয়ে দিতে চায়, আমার পছন্দের ছেলেটারে না জানিয়েই পাত্র স্থির করে ফেলেছে। আমি ওই বুড়ো মানুষটার সাথে ঘর করতে পারবো না আপা, আমি আমার জুনায়েদকে ছেড়ে থাকতে পারবো না। জান্নাতের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে জানে তার বাবা খুব কঠোর মানুষ, একবার সিদ্ধান্ত নিলে তা থেকে নড়ে না। কিন্তু নওশিনের এই অবস্থা দেখে তার মন কেঁদে ওঠে। সে নওশিনের মাথায় হাত বুলিয়ে বলে, তুই কান্না করিস না, আমি আছি, তোর ভাইয়া আছে, আমরা আছি, দেখি কি করা যায়। জান্নাত সাথে সাথে রাইয়ানকে ফোন দেয়। রাইয়ান অফিস থেকে দ্রুত বাসায় চলে আসে। নওশিনের কষ্টের কথা শুনে তারও মন খারাপ হয়। সে জান্নাতকে আশ্বস্ত করে, তুই চিন্তা করিস না জানু, আমি আছি তোর সাথে। নওশিন আমাদের ছোট বোন, ওকে আমরা কষ্ট পেতে দিতে পারি না। রাইয়ান সাথে সাথে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জান্নাত, নওশিন আর আরিশাকে নিয়ে সে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। গ্রামের বাড়িতে পৌঁছে দেখে বাড়িতে অদ্ভুত এক নিস্তব্ধতা। জান্নাতের বাবা গম্ভীর মুখে বসে আছেন, মা পাশের ঘরে কাঁদছেন। জান্নাত বাবার সামনে গিয়ে দাঁড়ায়। আব্বু, নওশিনের কি হয়েছে? ওকে জোর করে বিয়ে দেবেন? ও তো এখনও ছোট, ওর তো পড়াশোনা বাকি। জান্নাতের বাবা রাগান্বিত কণ্ঠে বলেন, তুই চুপ কর, যা হওয়ার হয়েছে, ওর পড়াশোনা শেষ, এখন সংসার করা শিখুক। ওই ছেলেটার সাথে ওর কোনো সম্পর্ক চলে না, আমি পাত্র স্থির করে ফেলেছি, আগামী মাসেই বিয়ে।
জান্নাত বুঝতে পারে এখানে কথা দিয়ে কিছু হবে না। সে চুপ করে যায়। রাইয়ান এগিয়ে আসে, শ্বশুরকে সালাম দিয়ে বলে, আব্বু, আপনি আমাদের চেয়ে বড়, অভিজ্ঞ, কিন্তু নওশিনের সুখের কথা চিন্তা করে দেখেছেন? ও যদি ওই ছেলেকে না চায়, তাহলে ওকে জোর করে বিয়ে দিয়ে কি ওর সুখী হবার সম্ভাবনা আছে? জান্নাতের বাবা রাইয়ানের কথায় কিছুটা নরম হন, কিন্তু তবুও তিনি নিজ সিদ্ধান্তে অটল থাকেন। তিনি জানান যে পাত্র ঠিক করেছেন তিনি খুব ভালো ঘরের ছেলে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নৌশিন ওর সাথে সুখী হবে। নৌশিন তখন বের হয়ে এসে বাবাকে বলে, না আব্বু, আমি ওই মানুষটার সাথে ঘর করব না। আমি জুনায়েদকে ভালোবাসি, ওই আমার সুখ, ওকে ছাড়া আমি বাঁচব না। জান্নাতের বাবা রেগে যান। তিনি নৌশিনকে ঘরে ঢুকে পড়তে বলেন। নৌশিন কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। জান্নাত কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর সে বাবার কাছে গিয়ে বসে, মৃদু কণ্ঠে বলে, আব্বু, আমি কি তোমাদের কাছে কোনোদিন কিছু চেয়েছি? আজ একটা কথা চাইব, শুনবেন? জান্নাতের বাবা মেয়ের দিকে তাকান। জান্নাত বলে, আব্বু, আমি কালো ছিলাম বলে সবাই আমাকে এড়িয়ে চলত। শুধু তোমরাই আমাকে ভালোবেসেছিলে, তোমরাই আমার রূপ লুকিয়ে রেখেছিলে। আজ আমি বুঝি তোমরা ঠিকই করেছিলে। কিন্তু আব্বু, নৌশিনীর রূপ লুকানোর কিছু নেই। ও ভালোবাসে একটা মানুষকে, ওই মানুষটা ওকে ভালোবাসে। তাহলে ওদের কেন আলাদা করবেন? আমি নিজে যে কষ্ট পেয়েছি, যে অবহেলার শিকার হয়েছি, আমি চাই না আমার বোনেরা সেই পথে হাঁটুক। ও যেন সুখী হয়, সেটাই আমি চাই। জান্নাতের কথা শুনে বাবার চোখ ছলছল করে। তিনি মেয়ের দিকে তাকিয়ে থাকেন। জান্নাত চোখের পানি মুছে আবার বলে, আব্বু, আপনি জানেন রাইয়ান আমাকে প্রথমে পছন্দ করেনি, কিন্তু আমাকে ভালোবেসেছে আমার মনের জন্য, আমার স্বভাবের জন্য। নৌশিনের জুনায়েদও ওকে ভালোবাসে ওর মনের জন্য। তাহলে ওদের বিয়ে দিতে দোষ কোথায়? ওরা যদি সুখী হয় তাহলে সেটাই তো বড় কথা। জান্নাতের বাবা কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর তিনি জান্নাতের দিকে তাকিয়ে বলেন, তুই ঠিক বলেছিস মা, আমি নিজের সিদ্ধান্তে অটল ছিলাম। কিন্তু তোর কথা শুনে মনে হলো আমিও তো চাই আমার মেয়েরা সুখী হোক। নৌশিন যদি জুনায়েদকেই বেছে নেয় তাহলে আমি আর বাধা দেব না। জান্নাত খুশিতে বাবার হাত ধরে ফেলে। নৌশিন দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। সবার চোখে পানি। রাইয়ান এই দৃশ্য দেখে জান্নাতের দিকে তাকিয়ে মুচকি হাসে। তার বউ কত বড় মনের মানুষ। সে না থাকলে আজ এত সহজে সমস্যার সমাধান হতো না। কিছুদিন পরই নৌশিন আর জুনায়েদের বিয়ে হয়ে যায়। সবার আশীর্বাদে তাদের সংসার শুরু হয়। জান্নাতের মনে এখন আর কোনো দুশ্চিন্তা নেই। তার ছোট বোনও সুখী হয়েছে। একদিন সবাই মিলে জান্নাতের বাবার বাড়িতে আড্ডা দিচ্ছে। জান্নাতের মা জান্নাতের হাত ধরে বসে আছেন। তিনি জান্নাতকে বলেন, মা, তুই সত্যিই অনেক বড় হয়েছিস। তোর কথায় আজ নৌশিনের জীবন বেঁচে গেল। তুই না থাকলে ওর কি হতো কে জানে। জান্নাত মুচকি হাসে। মায়ের হাত চেপে ধরে বলে, মা, তুমি জানো আমি তোমাদের কাছ থেকে যা পেয়েছি তা আমি কখনো ভুলব না। তোমরা আমাকে শিখিয়েছ অন্যের জন্য বাঁচতে, অন্যের ভালোবাসা বুঝতে। আজ আমি সেটাই করেছি। রাইয়ান কাছে বসেছিল। সে জান্নাতের মাথায় হাত বুলিয়ে দেয়। আরিশা দৌড়ে এসে জান্নাতের কোলে উঠে বসে। বলে, মা, আমার খিদে পেয়েছে। সবাই হেসে ওঠে। জান্নাত আরিশাকে নিয়ে রান্নাঘরে যায়। রাইয়ান জান্নাতের পিছে পিছে যায়। রান্নাঘরে জান্নাত রান্না করতে ব্যস্ত। রাইয়ান এসে পিছন থেকে জান্নাতকে জড়িয়ে ধরে। জান্নাত লজ্জা পেয়ে বলে, কি করছো? লোকে দেখবে। রাইয়ান ফিসফিস করে বলে, দেখুক, তুমি আমার বউ, আমি তোমাকে জড়িয়ে ধরব না? জান্নাত, আজ তুমি যা করলে আমি তোমাকে নিয়ে গর্বিত। জান্নাত লজ্জায় মাথা নিচু করে ফেলে। রাইয়ান তার কপালে একটা চুমু দেয়। তারপর বলে, জান্নাত, তুমি না থাকলে আমি কখনো বুঝতে পারতাম না ভালোবাসার আসল মানে কি। তুমি শুধু আমার বউ নও, তুমি আমার বন্ধু, আমার পরামর্শদাতা, আমার সব কিছু। জান্নাত রাইয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসে। সেই হাসিতে মায়াবী এক আলো। সে বলে, আর তুমি আমার পৃথিবী, তুমি না থাকলে আমি হারিয়ে যেতাম। রান্নাঘরের এই প্রেমময় দৃশ্য দেখে আরিশা হেসে ওঠে। সে বলে, বাবা মা, কি করছো? দুজনেই হেসে ফেলে। জান্নাত আরিশাকে নিয়ে রান্না সারতে থাকে। রাইয়ান তাদের সাহায্য করে। তারপর সবাই মিলে খেতে বসে। সন্ধ্যা নামে, আকাশে তারা ফোটে। জান্নাত আর রাইয়ান ছাদে বসে আছে। তাদের পাশে আরিশা। আরিশা তার বাবার কোলে মাথা রেখে শুয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে তারা গণনা করছে। জান্নাত রাইয়ানের কাঁধে মাথা রেখে বসে আছে। রাইয়ান তার হাত ধরে আছে। জান্নাত বলে, রাইয়ান, আমাদের জীবনটা কি সুন্দর।
কত কিছু হয়ে গেল, কত কিছু বদলে গেল, কিন্তু আমরা একই আছি, আমাদের ভালোবাসা একই আছে। রাইয়ান জান্নাতের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ জান্নু, আমরা একই আছি, বরং দিন দিন আমাদের ভালোবাসা আরও বেড়েছে। তুমি আমার জীবনে এসে আমার সব বদলে দিয়েছ, আমি তোমাকে পেয়ে ধন্য। এমন সময় আরিশা বলে ওঠে, বাবা, আমি বড় হয়ে কি হব জানো? রাইয়ান জানতে চায়, কি হবে মা? আরিশা বলে, আমি মায়ের মতো হব, মায়ের মতো ভালো হব, মায়ের মতো সবাইকে ভালোবাসব। জান্নাতের চোখ ছলছল করে, সে আরিশাকে জড়িয়ে ধরে। রাইয়ান তাদের দুজনকে জড়িয়ে ধরে। রাতের আকাশে তারা জ্বলজ্বল করে, তাদের ভালোবাসার গল্প চিরকাল চলতে থাকে।